where the mind is without fear and the head is held high, where knowledge is free. Hello Class 8, welcome to E-Pathshala initiated by Malda District Administration. আমি রমা দেবনাথ খিরিপাড়া জুনিয়র হাই স্কুলের ইংলিশ টিচার তোমাদের সাথে লেসন 4 নিয়ে আবার চলে এসেছি। লেসন 4 গল্পটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। গল্পটার নাম কি? দ্য গ্রেট এসকেপ। কে পালালেন, কোথায় পালালেন? নেতাজি সুভাষ বোস পালালেন তার গৃহবন্দী অবস্থা থেকে ভারতের বাইরে তিনি চলে গেলেন এবং সেখানেই তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করবেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যাবেন স্বাধীন ভারতবর্ষ নিয়ে আসার স্বপ্নে। তো এখানে কে কে তার সাহায্য করছে? শিশির তাকে ভীষণভাবে সাহায্য করছে। আমরা দেখে নিয়েছি, গল্পটাও পড়ে নিয়েছি। আমরা অ্যাক্টিভিটি করছিলাম, অ্যাক্টিভিটি 5 অবধি হয়ে গিয়েছিল। আমরা আজকে সরাসরি চলে আসব অ্যাক্টিভিটি 6-এ। গল্পটা আশা করি তোমরা সবাই পড়ে নিয়েছো, তাই অ্যাক্টিভিটিগুলো করতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাও আমরা একসাথে একটু আলোচনা করে নিই, যাদের অল্পও সমস্যা আছে তারা যেন সব কটা বুঝে যায়। অ্যাক্টিভিটি 6-এ রয়েছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একটা চার্ট দেওয়া আছে, দেখো তোমরা পেজ নাম্বার 37। সবার কাছে বই, খাতা, পেন্সিল নিশ্চয়ই রয়েছে। সেই বইয়ের মধ্যে পেজ নাম্বার 37-এ দেখে নাও, একটা চার্ট দেওয়া রয়েছে। তাতে দুটো কলাম রয়েছে, একদিকে রয়েছে হোয়াট কি, আরেকদিকে রয়েছে হোয়াই কেন। কি যেখানে লেখা রয়েছে সেখানে কেন কারণটা লেখা নেই, সেই কারণটা আমাদের গল্প থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। আবার যেখানে কেন লেখা রয়েছে সেখানে আবার তার ফলাফলটা কি হয়েছে তার ফলে সেটা কিন্তু লেখা নেই। তো সেটা আমরা পড়ে পড়ে লিখে ফেলবো। প্রথমে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নয়, প্রথমে হোয়াট আছে। কি হয়েছে? সুভাষ অ্যান্ড শিশির টিপটোড। টিপটোড মানে কি বলেছিলাম? পায়ের আঙুলের উপর ভর করে চলা, অর্থাৎ পা টিপে টিপে চলা যাতে কোনো শব্দ না হয়। টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স। পেছনের সিঁড়ি দিয়ে ধীরে 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 পা টিপে টিপে নিচে নামলো। স্টেয়ার মানে সিঁড়ি, আর বলেছিলাম ব্যাক স্টেয়ার্স মানে পেছনের দিকে সিঁড়ি, আর ডাউন স্টেয়ার্স মানে নিচের দিকে নামা, আপ স্টেয়ার্স মানে ওপরে ওঠা। তাহলে সুভাষ আর শিশির কেন পা টিপে টিপে নিচে নেমেছিল? যাতে বাড়ির কেউ রাত্রিবেলা যেন ঘুম ভেঙে জেগে না ওঠে, বা তাদের জেগে ওঠার শব্দে যেন পুলিশ যেন সচকিত না হয়ে যায়, সেজন্যই তারা এইভাবে পা টিপে টিপে যাচ্ছিল। তো সেটা আমরা লিখে ফেলেছি, দেখো তোমরা বোর্ডে। হোয়াই, আমি আর ছক আঁকিনি, আমি সরাসরি উত্তরে চলে গেছি। হোয়াই, হোয়াই কেন? সো দ্যাট, সেই জন্য যাতে দে ক্যান, THEY, দে ক্যান, CA ক্যান, এসকেপ, ESCAP। এসকেপ কথাটার সঙ্গে তোমরা এতদিনে পরিচিত হয়ে গেছো, গল্পটার নামই আছে দ্য গ্রেট এসকেপ। যাতে তারা পালাতে পারেন সাইলেন্টলি, SILENTLY, সাইলেন্টলি, নিঃশব্দে, উইদাউট বদারিং, কাউকে ডিস্টার্ব না করে বা বিরক্ত না করে, দ্য পুলিশ, বিশেষ করে পুলিশকে না জাগিয়ে, and the sleeping, SLEEPING, sleeping members, MEMBERS of the family, FAMILY,
পরিবারের অন্যান্য যারা ঘুমন্ত সদস্য রয়েছেন তাদেরকে না জাগিয়ে বা পুলিশকে কোনো রকম বিরক্ত না করে যাতে তারা নিঃশব্দে পালাতে পারে। নেক্সট, এটাও আমাদের হোয়াই বা কারণ সেটা লিখতে হবে। দ্য লাইট গ্লোড, লাইট জ্বলছিল ইন সুভাষের বেডরুম, সুভাষের শোবার ঘরে লাইটটা জ্বলছিল। কেন জ্বলছিল? যাতে সুভাষ সেই ঘরের মধ্যে তখনও রয়েছেন এবং কাজ করে যাচ্ছেন, এই একটা ফিলিং, এই একটা ধারণা বাইরে পাহারারত পুলিশদের মনে জাগে। হোয়াই হি ওয়ান্টেড, হি মানে এখানে সুভাষ, সুভাষ ওয়ান্টেড, WANTED, তোমরা চাইলে এখানে সুভাষও লিখতে পারো। হি ওয়ান্টেড, সুভাষ চেয়েছিলেন, টু গিভ দ্য ইমপ্রেশন, IMPRESSION, এই ধারণাটা দিতে চেয়েছিলেন দ্যাট, যে হি ওয়াজ স্টিল দেয়ার, স্টিল তখনও সেখানেই রয়েছেন, তিনি তখনও সেখানেই রয়েছেন, STILL, হি ওয়াজ স্টিল দেয়ার, তিনি তখনও সেখানেই তার রুমেই রয়েছেন, এই ধারণাটা দেওয়ার জন্য সুভাষ ঘরের আলোটা জ্বেলে রেখেছিলেন। নেক্সট, এবার আমাদেরকে লিখতে হবে হোয়াট, কি, কি হয়েছে। আচ্ছা, কি হয়েছে লেখার আগে আমরা পড়ে নিব কারণটা। দ্য কার ইঞ্জিন ফল্টার্ড, গাড়ির ইঞ্জিনটি খারাপ হয়ে গিয়েছিল, বিগড়ে গিয়েছিল। তার ফলে কি হয়েছিল? সুভাষ এবং শিশির ভীষণ চিন্তিত কতগুলি মুহূর্ত একসাথে কাটিয়েছিলেন। দুজনের কাছেই প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড উৎকণ্ঠার কতগুলি মুহূর্ত। কি হবে, কি হবে যদি গাড়ির ইঞ্জিন সময় মতো ঠিক না হয়, তারা যদি সময় মতো পালিয়ে যেতে না পারেন, যদি পেছন থেকে পুলিশ বা অন্য কেউ বুঝতে পেরে তাদের পেছনে ছুটে আসে, তাহলে কি হবে? এই চিন্তায় তারা বেশ কিছু সময় কাটিয়েছিলেন যতক্ষণ না গাড়ির ইঞ্জিন ঠিক হয়। সেটাই আমরা লিখে ফেলেছি। হোয়াট সুভাষ অ্যান্ড শিশির, SUBHAS, সুভাষ অ্যান্ড শিশির, SISIR, shared, 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 a few মানে কি? কিছু। anxious, 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 উৎকণ্ঠা বা চিন্তার মুহূর্ত, MOMENTS, moments, together, একসাথে, একসাথে তারা কিছু চিন্তিত উৎকণ্ঠার মুহূর্ত কাটিয়েছিলেন। লাস্টেরটা দেখে নেব। সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল, সুভাষ দিল্লি কালকা ট্রেনটি ধরতে চেয়েছিলেন। তার জন্য তিনি কি করেছিলেন? তার জন্য তিনি সুভাষচন্দ্র বোস হিসেবে কি বেরিয়ে পড়েছিলেন? না, তিনি মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং শিশিরের সহযোগিতায় তিনি পালিয়ে গিয়েছিলেন এবং যাওয়ার সময় তিনি একাই গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো সেটাই আমরা লিখে ফেলেছি। এগুলো প্রত্যেকটা তোমরা বইয়ের মধ্যে খুঁজলেই পেয়ে যাবে। বইয়ের বিভিন্ন প্যারাগ্রাফে বিভিন্ন সেন্টেন্সগুলি রয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা নিজে কীভাবে করবে সেটা জানতে চাও, অবভিয়াসলি যেই সেন্টেন্সটা তোমাদের কাছে রয়েছে হোয়াটে বা হোয়াইতে, সেই সেন্টেন্সটা তোমরা গল্প থেকে খুঁজে বার করবে। তার আশেপাশেই দেখবে তার কারণ বা ফলাফল তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক সেভাবেই আমিও এটা খুঁজে লিখেছি। লাস্টেরটা যেরকম আমরা কোথায় পেয়ে যাচ্ছি, পেজ নাম্বার 36-এ নিচের দিক থেকে 5 নম্বর লাইনে, পেজ নাম্বার 36 নিচের দিক থেকে 5 নম্বর লাইন। তো এরকম করে প্রত্যেকটাই তোমরা পেয়ে যাচ্ছ। সুভাষ ইন ডিসগাইজ অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ ইন ডিসগাইজ, ডিসগাইজ DISGUISE, ডিসগাইজ মানে ছদ্মবেশ বা অন্যের বেশ ধারণ করা, অন্যের পোশাক আশাক পরে অন্যের মতো চেহারা ধারণ করা। অফ মুহাম্মদ জিয়াউদ্দিন, মুহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ সুভাষ নিয়েছিলেন। লেফট অ্যালোন, একাই চলে গিয়েছিলেন, LEFT, লেফট অ্যালোন, ALONE, ফর গোমো স্টেশন, গোমো স্টেশনের উদ্দেশ্যে তিনি একাই রওনা দিয়েছিলেন। কারণ এরপরে তো আর শিশিরের তার সঙ্গে যাওয়ার কথা নয়, শিশির শুধু তাকে স্টেশনের কাছাকাছি পৌঁছে দিয়েছিল এবং তারপরে তিনি একাই রওনা দিলেন তার মিশন, তার পরিকল্পনার উদ্দেশ্যে। তাহলে অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ আছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স। কোয়েশ্চেনগুলো আমরা পড়ে নিচ্ছি, আনসার দেখবে এমনি আমরা পারবো, বই থেকে খোঁজার দরকার হবে না। অ্যাক্টিভিটি 7, কোয়েশ্চেন নাম্বার 1, ইন হুইচ ডিরেকশন, কোন দিকে, ডিড শিশির ড্রাইভ, শিশির গাড়ি চালিয়েছিল, আফটার লিভিং এলগিন রোড, এলগিন রোডে কার বাড়ি? নেতাজি সুভাষচন্দ্র বসু। এলগিন রোড থেকে বেরোনোর পর শিশির গাড়িটা কোন দিকে চালিয়েছিল?
তো আমাদের মনে আছে, তবুও আমরা দেখে নিচ্ছি, এবং আমি তোমাদের জায়গাটা বলে দিচ্ছি। পেজ নাম্বার 36-এ আমরা দেখতে পাচ্ছি Subhash sat in the back. Second line, Shishir drove the car. He started the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. বেরিয়ে গেলেন এলগিন রোড থেকে। তারপর কোন দিকে গেলেন? আঙ্কেল অ্যান্ড নেফিউ, দেখো 4 নম্বর লাইনের পরে 5 নম্বর লাইনে লেখা রয়েছে অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, কলকাতা যখন ঘুমিয়েছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ, কাকা এবং ভাইপো, ক্রসড, পেরিয়ে গেলেন হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংটস। প্রিসিংটস মানে পাশে লেখা আছে দেখো ওয়ার্ড নেস্টে, বাউন্ডারি, সিটির বাউন্ডারি, শহরের বাউন্ডারি বা সীমানা পেরিয়ে গেলেন হাওড়া ব্রিজ ক্রস করে। তাহলে আনসারটা এটাই, এলগিন রোডের পরে তারা হাওড়া ব্রিজ ক্রস করলেন এবং কলকাতা শহরের সীমানাটা পেরিয়ে গেলেন। আমরা লিখে ফেলেছি আফটার লিভিং, AFTER, আফটার, LEAVING, লিভিং, ছেড়ে যাওয়ার পর, এলগিন রোড। শিশির ক্রসড, শিশির ক্রস করেছিল, অতিক্রম করেছিল হাওড়া ব্রিজ, HOWRAH, ব্রিজ, BRIDGE, হাওড়া ব্রিজ, অ্যান্ড ড্রোভ, এবং গাড়ি চালিয়েছিল। ড্রাইভের পাস্ট টেন্স হলো ড্রোভ, DRIVE, ড্রাইভ মানে গাড়ি চালানো, তার পাস্ট টেন্স হলো DROVE, ড্রোভ। এবং থার্ড ফর্ম কি তোমাদের বলেছিলাম যে গ্রামার বই থেকে ফর্মস অফ ভার্বস 3টে করে ফর্ম দেওয়া থাকবে, সেটা তোমরা পড়ে নেবে। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তো এখানে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা ইউজ হচ্ছে ড্রোভ। বিয়ন্ড, বিয়ন্ড মানে ওই পারে, দ্য সিটিজ বাউন্ডারি, শহরের সীমানার ওই পারে তারা চলে গিয়েছিলেন। হাওড়া ব্রিজের এই পারটা কলকাতা, ওই পারে চলে গেলেন তারা। নেক্সট কোয়েশ্চেন আছে, হু ওয়াজ অশোক? অশোক কে ছিলেন? শিশিরের ভাই। অশোক ওয়াজ শিশিরস ব্রাদার, SISIR, শিশির, অ্যাপোস্ট্রফি কমা S, এর এই অর্থে ব্যবহার হয় অ্যাপোস্ট্রফি কমা। শিশিরস ব্রাদার, শিশিরের ভাই। হাউ ডিড হি হেল্প সুভাষেস এসকেপ? সুভাষের পালানোতে তিনি কিভাবে সাহায্য করেছিলেন? কিভাবে তিনি ছদ্মবেশী সুভাষকে একটি দিন থাকার জন্য তার একটি ঘর দিয়েছিলেন বিশ্রাম নেওয়ার জন্য, যদিও সুভাষ রূপে নয়, মোহাম্মদ জিয়াউদ্দিন রূপে, কিন্তু ঘর তো দিয়েছিলেন। অশোক হেল্পড, অশোক সাহায্য করেছিল, HELPED, সুভাষকে বাই গিভিং, দিয়ে, কি দিয়ে? হিম, তাকে, এ রুম, একটি ঘর, টু রেস্ট, REST, রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য, ডিউরিং দ্য ডে, দিনের বেলায়, ডিউরিং মানে ধরে, সারা দিনটা ধরে, দিনের বেলায় বিশ্রাম নেওয়ার জন্য সুভাষকে অশোক একটি রুম দিয়েছিলেন, এবং এভাবেই তিনি সুভাষের পালানোতে সাহায্য করেছিলেন, কারণ সুভাষকে তখন অনেকটা পথ যেতে হবে, তাই এই বিশ্রামটুকু তার দরকার ছিল। কোয়েশ্চেন নাম্বার সি, কোয়েশ্চেন নাম্বার সি এর আনসারটা আমি বোর্ডে লিখিনি, তোমরা বইয়ের মধ্যে দেখলেই পেয়ে যাবে, পরপর পরপর সুন্দর করে লেখা আছে। প্রশ্নটা আর কিছু নাই যে শিশির শেষ সুভাষকে যখন দেখছেন তখন কি দেখলেন, শেষ কখন দেখলেন? শিশির একেবারে স্টেশনের কাছে সুভাষকে নিয়ে এলেন, নিয়ে এসে গাড়ি থেকে সুভাষ নেমে গেলেন, শিশির ওখানে দাঁড়িয়ে দেখলো সুভাষ কিভাবে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলেন, ধীরে ধীরে তিনি প্ল্যাটফর্মের ওই পারে চলে গেলেন। তখনকার দিনে প্ল্যাটফর্ম এতটাও আলোকিত ছিল না, তাই ওই পারে যে আবছা অন্ধকার তার মধ্যে ধীরে ধীরে সুভাষ মিলিয়ে গেলেন। এবং যতক্ষণ সুভাষ ওই পারে গেলেন ততক্ষণ তার যে চলার ভঙ্গিমাটা একটা নেতাসুলভ ভঙ্গিমা, তার নামই তো নেতাজি দেওয়া হয়েছিল কি না, তার যে চলার ভঙ্গিমা, তার যে অসাধারণ বলার ক্ষমতা, যখন তিনি দেশবাসীকে আহ্বান করতেন তার স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করার জন্য, তার যে কথাগুলি যে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব, কিভাবে তিনি উদ্বুদ্ধ করতেন দেশবাসীকে, জনগণকে, তার চলার ভঙ্গিমা এবং বলার ভঙ্গিমার মধ্যে সেই নেতাসুলভ ভাবটা, একটা রয়্যাল, একটা ম্যাজেস্টিক, একটা বড় একটা ব্যাপার রয়েছে,
যেটা সকলের কাছে ভীষণ অনুকরণীয় এবং মানে শ্রদ্ধার উদ্রেক করে। সেই দৃশ্যটাই আমরা দেখব, লেখা আছে। আমি তোমাদের জায়গাটা বলে দিচ্ছি, তোমরা ওখান থেকেই উত্তরটা পুরোটা নিজেরাই লিখে নিতে পারবে। পেজ নাম্বার 37-এ দেখো একদম ফার্স্ট লাইনটা, আই অ্যাম অফ, আমি যাচ্ছি, ইউ গো ব্যাক, তুমি ফিরে যাও। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, বিদায়ী কথা হিসেবে তিনি এটাই বলেছিলেন শিশিরকে। এই লাইনটার পর থেকেই শুরু হচ্ছে আমাদের প্রশ্নের উত্তরটা, ঠিক তার পরের লাইন থেকে। এখান থেকে তোমরা একটা ছোট্ট ব্র্যাকেট করে রাখো, পরে লিখে নেবে শিশির ওয়াচড, এই অংশটা থেকে শিশির ওয়াচড হিম। ওয়াচ মানে কি বলেছিলাম, লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা বা নিরীক্ষণ করা। শিশির দেখলেন তাকে, কাকে, হিম মানে এখানে সুভাষকে, তোমরা এখানে সুভাষ লিখতে পারো। শিশির ওয়াচড সুভাষ মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, মাউন্ট মানে চড়ছেন ওপরে, রেলওয়ে ওভারব্রিজ। রেলওয়ে ওভারব্রিজ আমরা দেখেছি সবাই, স্টেশনে গেলেই দেখতে পাই, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মের মাঝে তো রেল লাইন থাকে, তো সেখানে রেল দাঁড়িয়ে থাকলে আমাদের পক্ষে তো ওপারে যাওয়া সম্ভব না, তাই জন্য ওপর দিয়ে একটা করে ওভারব্রিজ থাকে যেখান দিয়ে আমরা হেঁটে পরের প্ল্যাটফর্মে পৌঁছাই। তো সুভাষ সেই ওভারব্রিজে চড়ছেন, ওপরে উঠছেন, সেটা শিশির দেখছে। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট, এবং ওপরে ওঠার পর সেই ওভারব্রিজটা তিনি পেরিয়ে গেলেন হেঁটে। ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল মেজেস্টিক গেইট, তার সেই স্বাভাবিক নেতাসুলভ একটা রয়্যাল, একটা রাজাসুলভ একটা মানে দারুণ বলিষ্ঠ চলন, সেই চলন দিয়ে তিনি চলে গেলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড, তিনি অদৃশ্য হয়ে গেলেন। ইনটু দ্য ডার্কনেস, ওই যে ওই পারে অন্ধকার রয়েছে, আলো কম, সেই অন্ধকারের মধ্যে তিনি মিলিয়ে গেলেন। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দি অপোজিট সাইড, ওপারে রেল লাইনের আরও যে রেলগুলো রয়েছে তার ওই পাশে একটা প্ল্যাটফর্মে, সেখানে অন্ধকারের মধ্যে তিনি মিলিয়ে গেলেন। দিল্লি কালকা মেল স্টিম ছেড়ে দিল, এতটা আর লেখার দরকার নেই, অপোজিট সাইড অবধি লিখে তোমরা শেষ করে দাও। এটাই ছিল শিশিরের দেখা সুভাষের শেষ চলে যাওয়ার দৃশ্যটা। এরপর থেকে সুভাষ চলে গেলেন অন্য জায়গায়, অন্যভাবে তিনি তার স্বাধীনতা সংগ্রাম চালিয়ে গেলেন। শিশিরের এই শেষ দৃশ্যটা আমরা সি নাম্বারে লিখে নেব। সি নাম্বারে কোশ্চেনের আনসার তাহলে আমাদের এতটুকুই হলো, শিশির ওয়াচড হিম থেকে শুরু করে অন দি অপোজিট সাইড, এইটুকু। ডি নাম্বারে কোশ্চেনের আনসার আমি আবার লিখেছি এখানে, হোয়াই ডিড শিশির পিক সুভাষ আপ, কেন শিশির সুভাষকে তুলে নিয়েছিলেন ইন হিজ কার, তার গাড়িতে, এ লিটল ফার্দার, একটু দূর থেকে, ফ্রম অশোকস হাউস, অশোকের বাড়ির কিছুটা দূর থেকে তুলে নিয়েছিলেন। একদম একসাথে দুজনে বেরোয়নি, শিশির আলাদা বেরিয়েছে, সুভাষচন্দ্র মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে একটু পরে আলাদা বেরিয়েছেন, এবং দুজনে একসাথে এক জায়গা থেকে গাড়িতে ওঠানোনি। শিশির একটু দূরে চলে গিয়েছিল, সেখানে অপেক্ষা করছিল, এবং সুভাষ পরবর্তীকালে সেখানে গিয়ে শিশিরের সাথে যোগদান করে এবং শিশিরের গাড়িতে উঠে বসেন। কারণ যাতে অশোক, যে কিনা নিজের ভাই, সেও যাতে জানতে না পারে ব্যাপারটা, যেন বুঝতে না পারে, বা পরবর্তীকালে যদি কখনো পুলিশ এসে এনকোয়ারি করে সেক্ষেত্রেও যেন কেউ বলতে না পারে হ্যাঁ হ্যাঁ এই ধরনের দেখতে একটা লোক, এই ধরনের টুপি পরা, এই ধরনের কুর্তা এবং সালোয়ার পরা এরকম একটা লোক গেছে, আমি যেতে দেখেছি, গাড়ি করে গিয়েছে, এটা যেন কেউ বলতে না পারে। এই জন্য তারা কিন্তু এই সাবধানতা অবলম্বন করছিলেন। তারা শুধুমাত্র বাইরের লোকই নয়, নিজের পরিবারের সদস্যদের কাছ থেকেও এই গোপনীয়তাটা অবলম্বন করেছিলেন, যাতে কেউ জানতেই না পারে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি বাড়ির লোককে যদি জোর করে, সে সময় ব্রিটিশ পুলিশরা করতো তো এরকম, জোর করে ধরে নিয়ে গিয়ে অকথ্য মানসিক শারীরিক নির্যাতন করতো, যাতে সেই নির্যাতন সহ্য করতে না পেরে সত্যি কথা তারা বলে দেয়। তাই জানারই সুযোগ দিলেন না তারা, যে সত্যি কথা যদি নাই জানতে পারে তাহলে নির্যাতনের মুখেও তারা সত্যি কথাটা বলেও ফেলতে পারবে না। এজন্যই তারা এতটা সাবধানতা অবলম্বন করলেন। আচ্ছা, শিশির পিকড, PICKED, পিকড তুলে নিলেন সুভাষ আপ, সুভাষকে গাড়িতে তুলে নিলেন ইন হিজ কার, এ লিটল LITTLE, ফার্দার মানে দূরে, ফ্রম অশোকস হাউস, অশোক এর বাড়ি থেকে, বিকজ BECAUSE, কারণ দে ডিডন্ট ওয়ান্ট টু লিভ এনি প্রুফ, লিভ LEAV, লিভ মানে ছেড়ে যাওয়া, এনি প্রুফ PROOF, প্রুফ মানে প্রমাণ, তারা কোনো প্রমাণ ছেড়ে যেতে রাজি নন,
অফ দেয়ার ডিসগাইজ, THEIR, তাদের ডিসগাইজ ছদ্মবেশের কোনো প্রমাণ ছেড়ে দিতে রাজি নন। অ্যান্ড সিক্রেট এসকেপ, সিক্রেট মানে গোপন, SECRET, সিক্রেট এসকেপ, গোপন এসকেপ, পালিয়ে যাওয়া, সো দ্যাট, সেই জন্য যাতে নো ওয়ান ক্যান ফলো, FOLLOW, ফলো মানে পেছন পেছন যাওয়া, নো ওয়ান ক্যান ফলো দেম লেটার, LATER, লেটার মানে হলো পরে, যাতে কেউ তাদেরকে পরে পেছন পেছন গিয়ে তাদের অনুসরণ করতে না পারে বা জানতে না পারে। তাহলে এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 7। এর সাথে সাথে আমাদের টেক্সটের কোশ্চেন শেষ হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 8-এ। নেক্সট অ্যাক্টিভিটি 8-এ রয়েছে গ্রামার। কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, সেগুলো আমরা পড়ে নিই। সেন্টেন্স নাম্বার 1, Shishir would have to drive his uncle. Subhas was to travel with his false identity. দুটো সেন্টেন্সেই দেখো দুটো করে ওয়ার্ড ব্লু ইঙ্কে লেখা রয়েছে, টু ড্রাইভ, টু ট্রাভেল। আচ্ছা, এখানে বলছে ইন সেন্টেন্সেস 1 and 2 দ্য কালার্ড ওয়ার্ডস টেক অ্যান অবজেক্ট। বলছে এই দুটো কালার্ড যে শব্দ রয়েছে তারা কিন্তু অবজেক্ট সাথে নিচ্ছে। আমরা কিছুদিন আগে টেন্স পড়েছিলাম, কিছুদিন আগে বলতে দুটো ক্লাস আগে আমরা টেন্স পড়েছি, এবং সেখানে আমরা দেখেছি বাক্যের গঠনটা দেখেছি যে কিভাবে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপরে অবজেক্ট আমরা রেখে থাকি। তো ভার্ব অবজেক্টকে নিচ্ছে, একটা যে কোনো ভার্ব তো একটা অবজেক্টকে নিচ্ছে, তাহলে এখানে যে শব্দগুলি রয়েছে সেগুলো যখন অবজেক্টকে নিচ্ছে তার মানে সেগুলি ভার্ব হিসেবে কাজ করছে, তাই তো? সেটা এখানে পরে দেখে নাও। বলছে অ্যাক্টিভিটি 8-এর শেষের দিকে দ্য এক্সপ্রেশনস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড। তো পরে আমরা দেখব অ্যাক্টিভিটি 8-এর এতে 3টে সেন্টেন্স লেখা রয়েছে, সেখানে বলছে এই ধরনের এক্সপ্রেশনগুলো, এই যে টু এর পরে একটা ভার্ব বসিয়ে যে এক্সপ্রেশন দেওয়া রয়েছে সেগুলো আন্ডারলাইন করো। একই রকম যেমন এখানে ছিল টু ড্রাইভ, টু ট্রাভেল, সেরকম। তো আমরা দেখে নেব সেরকম কী কী আছে। 1 নম্বর সেন্টেন্সে আছে হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। তাহলে কোন অংশটার নিচে আমরা আন্ডারলাইন করব? টু প্লে। 2 নম্বরে কি আছে? হিজ হ্যাবিট ইজ টু রিড দ্য নিউজ পেপার ডেইলি। তাহলে হয়ে গেল টু রিড, এটার নিচে আমরা আন্ডারলাইন করব। 3 নম্বরে রয়েছে হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ডান্স। এক্ষেত্রেও টু ডান্স, এটার মধ্যে আমরা এটার নিচে আন্ডারলাইন করব। তো এই যে আন্ডারলাইনগুলো করলাম এর দ্বারা আমরা কীরকম বুঝছি? বলছে দিস এক্সপ্রেশন দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন আর কল্ড দ্য ইনফিনিটিভস। এগুলোকেই বলা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ কী জিনিস? ইনফিনিটিভ হচ্ছে অবশ্যই ভার্ব, কিন্তু অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে আমরা পড়েছি যে ক্রিয়াপদ প্রত্যেকটা বাক্যেই থাকে, এটা জরুরি। বিশেষ করে ইংলিশ গ্রামারে তো অবশ্যই, অতি অবশ্যই দিতেই হবে, না হলে সেন্টেন্সের গঠনই হবে না। তো বাংলা বাক্যেও ক্রিয়াপদ জরুরি, এবং ক্রিয়াপদের মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারছে কি পারছে না, সেই দিক থেকে দেখতে গেলে দুভাগে ভাগ করা হয়। একটা হলো সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। একটা ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব। তো ইনফিনিটিভগুলো অনেকটা অসমাপিকা ক্রিয়া ধরনের। কীরকম? সে সাঁতার কাটতে ভালোবাসে। আচ্ছা, সাঁতার কাটাও তো একটা কাজ, আর ভালোবাসে এটাও একটা ক্রিয়াপদ। তাহলে দুটো ক্রিয়াপদ আমরা পাচ্ছি। সে সাঁতার কাটতে ভালোবাসে, সাঁতার কাটা হচ্ছে সুইম, SWIM, আর ভালোবাসা হচ্ছে লাভ। এটাও একটা ক্রিয়াপদ, এটাও একটা ক্রিয়াপদ। কিন্তু বাক্যের মধ্যে কোন ক্রিয়াপদটা সমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার হচ্ছে আর কোনটা অসমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। সে ভালোবাসে, হি লাভ। হি লাভ হয় কি? হি লাভ হয় না। আমরা পড়েছিলাম যখন টেন্স পড়ছিলাম তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম 2 ধরনের বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট হয়। একটা হচ্ছে চিরন্তন সত্য, অর্থাৎ যে ঘটনার কোনো
অন্যথা হয় না। যেমন সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, আমি রোজ সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজি, এই ধরনের কথাগুলো, এগুলো হচ্ছে প্রতিদিনের অভ্যাস বা চিরন্তন ঘটনা। তো প্রতিদিনের অভ্যাস হচ্ছে রোজ সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজি, আর চিরন্তন ঘটনা হচ্ছে, চিরন্তন সত্য হলো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বা রোজ সকালে সূর্য পূর্ব আকাশে ওঠে, এগুলো। তো সেগুলোর ক্ষেত্রে অথবা বর্তমানে যে কোনো কাজ যখন আমি কোনো কিছু রোজ করি সেগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করি। সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। সাবজেক্ট আমরা লিখি হি, ভার্ব আমরা লিখলাম, তারপরে অবজেক্ট লিখব, কিন্তু তার আগে আমাদেরকে ভার্বের সঙ্গে কি যোগ করতে হবে? এস বা ইএস। কেন? কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এটা আলোচনা করেছিলাম ছোট করে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, অর্থাৎ ফার্স্ট পারসনকে আমি আমরা, সেকেন্ড পারসনকে তুমি তোমরা, আর থার্ড পারসন হলো হি, শি, ইট, দে, সীতা, গীতা, যত নাম আছে এগুলো হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ আমি এবং তুমির বাইরে যারা, তারা সবাই থার্ড পারসন। এবার এই থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, এক বচন হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস যোগ হয়, বা কিছু কিছু ক্ষেত্রে ইএস যোগ হয়। ইএস যেমন গো, গো এর সঙ্গে ইএস যোগ হয়। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে সে ভালোবাসে, হি লাভস কি? সাঁতার কাটতে, টু সুইম, ফুল স্টপ। এখানে দেখো লাভস, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আর সুইম সাঁতার কাটা, এটার আগে বসে যাচ্ছে একটা টু, এবং এটা পুরোটা একসঙ্গে ইনফিনিটিভ হিসেবে কাজ করছে। কারণ আমরা যদি হি টু সুইম বলি তাহলে কিন্তু বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় না। এবার আমরা জেনে নিই কিভাবে বুঝবো। বাংলাতে যেহেতু আমরা বাঙালি এবং আমরা অনেকটাই ট্রান্সলেশন মেথডে ইংলিশ শিখে থাকি, সেহেতু বাংলাতে যদি এই ধরনের শব্দ দেখি আমরা, করতে, খেতে, যেতে, বলতে, শুতে, ঘুমাতে, তাহলে আমরা টু বসাবো আগে এবং তারপরে মেইন ভার্বের মেইন ফর্মটা বসিয়ে দিয়ে ইনফিনিটিভ করব। এরকমই হবে ইনফিনিটিভের অর্থটা। সে সাঁতার কাটতে ভালোবাসে, আমি ঘুমাতে ভালোবাসি, আই লাভ টু স্লিপ, টু স্লিপ। তুমি আইসক্রিম খেতে ভালোবাসো, ইউ লাভ টু ইট আইসক্রিম। বা ধরে নাও সে বেড়াতে যেতে ভালোবাসে, হি লাভস টু ট্রাভেল, টু ট্রাভেল, বেড়াতে যেতে ভালোবাসে। তো এই ধরনের শব্দগুলো, বন্ধগুলো, মানে টু এর পরে ভার্বের মেইন ফর্ম, টু এর পরে ভার্বের মেইন ফর্ম বসিয়ে এই যে একটা শব্দ বন্ধ তৈরি হলো, এটাকে আমরা বলছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ বাক্যের অর্থ কখনো সম্পূর্ণ করতে পারে না, কখনোই সম্পূর্ণ করতে পারে না, ঠিক আছে? কিন্তু এর চরিত্রটা বা এর ধরনটা হচ্ছে ভার্বেরই মতো, কারণ এটা তো ভার্ব, তার সামনে টু বসিয়েই তো তৈরি হচ্ছে, তাই এটা ভার্বের মতো সেন্টেন্সে অ্যাক্ট করলেও এটি দিয়েই ভার্বের কাজ চলে না, আমাদেরকে অন্য ভার্ব অবশ্যই রাখতে হয়, তার সঙ্গে আমরা ইনফিনিটিভটাও রেখে থাকি প্রত্যেকটা সেন্টেন্সেই। দেখো হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন, সে হি লাইকস, সে পছন্দ করে, টু প্লে, খেলতে, তার সঙ্গে দিচ্ছে ব্যাডমিন্টনটা। এই ব্যাডমিন্টনটাই হলো অবজেক্ট, যেটা আমরা ভার্বের পরে বসিয়ে থাকি। এখানে কিসের পরে বসছে? ইনফিনিটিভের পরে, টু প্লে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলতে। কি খেলতে? ব্যাডমিন্টন খেলতে। টু প্লে মানে হলো খেলতে, ব্যাডমিন্টন খেলতে। টু রিড, পড়তে। কি পড়তে? সেন্টেন্সটাই কি রয়েছে? হিজ হ্যাবিট ইজ টু রিড দ্য নিউজ পেপার ডেইলি। তার হ্যাবিট মানে অভ্যেস হলো নিউজ পেপার পড়া। কি পড়তে ভালোবাসেন তিনি? নিউজ পেপার পড়তে, টু রিড নিউজ পেপার। তাহলে টু রিডের এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে নিউজ পেপার। টু ডান্স, হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ডান্স। প্লেজার মানে আনন্দ, তার সব থেকে বড় আনন্দ হলো নাচা। টু ডান্স, এখানে ডান্সের পরে আমরা অবজেক্ট দেখছি না, কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট নিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট নেই, কারণ আমরা জানি সব ভার্ব কিন্তু অবজেক্ট নেয় না। যেমন ঘুমোনো, স্লিপ, এই ভার্বের কোনো অবজেক্ট হয় না।
তার উপর ডিপেন্ড করেও কিন্তু ভার্বের ভাগ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়ব। যেমন ধরো খাওয়া, ইট, এই ভার্বটার অবজেক্ট হয় কি খাই, কি খাই, উত্তরে আমরা অনেক কিছু পেতে পারি, ভাত খাই, রুটি খাই, ডাল খাই, মাছ খাই, মাংস খাই, এগুলো অনেক আমরা উত্তর পেয়ে যাচ্ছি। ইট রাইস, ইট চিকেন, ইট মাটন বা ইট এগস। কিন্তু যদি আমরা স্লিপ বলি, ঘুম বলি, কি ঘুমাই, কাকে ঘুমাই, উত্তর পাবো কি, পাবো না। তো এই হিসেবেও ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি, সেগুলো আমরা পরে পড়ব। তো আপাতত আমরা এখানে জেনে নিলাম ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হলো ভার্বের আগে টু বসিয়ে একটা শব্দবন্ধ তৈরি করা, যেটা ভার্ব হিসেবে কাজ করে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ করার ক্ষমতা তার নেই, তাই জন্য এটা হচ্ছে ইনফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব। এবং ইনফিনিটিভগুলো সঙ্গে একটা করে অবজেক্ট নিতে পারে, ঠিক ভার্বের মতোই। 8bতেও আমরা কিছু ইনফিনিটিভ পাচ্ছি, সেগুলোও আমরা লিখে ফেলবো, আন্ডারলাইন করে নেব। 8b, রাজা ইজ নট অ্যাফ্রেড, রাজা ভীত নয়, টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলতে। দ্য ট্রুথ হলো এখানে অবজেক্ট, সত্য বলতে, টু স্পিক। অ্যাক্টিভিটি বিতে আমরা দেখব টু স্পিক, এটা হয়ে যাবে আনসার, সত্য বলতে। তারপরে রয়েছে দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি, শিক্ষক অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, টু হিয়ার ইট, এটা শুনতে পেয়ে, টু হিয়ার, এটা শুনে খুব দুঃখিত হয়েছিলেন, টু হিয়ার হয়ে গেল আমাদের ইনফিনিটিভ। 3 নম্বরে আছে দ্য গুয়াভা ইজ ফিট টু ইট, গুয়াভা পেয়ারাটি খাওয়ার উপযুক্ত, এটি খেতে উপযুক্ত, টু ইট, এটি হয়ে গেল ইনফিনিটিভ। তারপরে দেখো 4 নম্বর বলেছে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, ইজি মানে সহজ, দোষ খুঁজে পাওয়া সহজ। এখানে ইনফিনিটিভটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, বাক্যের একেবারে শুরুতে বসেছে, টু ফাইন্ড। তাহলে 4 নম্বরের উত্তরটা হলো টু ফাইন্ড, দোষ খোঁজা, দোষ খোঁজা খুব সহজ। তাহলে এটা বুঝে গেলাম। অ্যাক্টিভিটি 9টা আমরা করে নিই চট করে। প্রেফিক্স আর সাফিক্স, এটা আমরা আগেও করেছি। প্রেফিক্স মানে হচ্ছে যেটা শব্দের আগে বসে, আর সাফিক্স মানে হচ্ছে যেটা শব্দের পরে বসে। ইর, ইল, এই ধরনের শব্দ কিছু, আন, হ্যাঁ, যেমন ন্যাচারাল, আনন্যাচারাল, অনেস্ট, ডিসঅনেস্ট, সামনে একটা করে শব্দ বসে যাচ্ছে, আন, ডিজ, এইভাবে শব্দগুলোর বিপরীত শব্দ তৈরি হয়ে যাচ্ছে। এই যে সামনে বসছে এগুলোকে আমরা বলছি প্রেফিক্স। আবার পরেও বসানো যায় কিছু শব্দ, যেরকম এলওয়াই, এক্সট্রিমলি, এক্সট্রিমের সঙ্গে এলওয়াই যোগ করলাম, এক্সট্রিমলি, এক্সাইটমেন্ট, এমইএনটি, মেন্ট, হ্যাঁ। তো এইভাবে পরে যেগুলো বসানো হয় সেগুলোকে আমরা বলি সাফিক্স। বলছে অ্যাড সুটেবল প্রিফিক্স অর সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস, নিচে যে শব্দগুলি দেওয়া আছে ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের ভিতরে, সেগুলো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, বাক্যগুলিকে অর্থযুক্তভাবে সম্পূর্ণ করার জন্য সেগুলোর সঙ্গে আমরা প্রেফিক্স বা সাফিক্স যোগ করব, যোগ করে সেগুলো আমরা লিখে ফেলব। তাহলে প্রথমে আছে দ্য চিলড্রেন ওয়্যার ফুল অফ, এটা হয়ে যাবে এক্সাইটমেন্ট। এক্সাইট কথাটা ব্র্যাকেটে লেখা আছে, এক্সাইট মানে হচ্ছে উত্তেজিত করা, সেটা হয়ে যাবে এক্সাইটমেন্ট, মানে হলো উত্তেজনা। দ্য চিলড্রেন ওয়্যার ফুল অফ এক্সাইটমেন্ট, শিশুরা উত্তেজনায় পূর্ণ ছিল, অ্যাজ দে, যেহেতু তারা, ওয়েন্ট ফর এ পিকনিক, তারা পিকনিকে গিয়েছিল। তাহলে আমরা এমইএনটিমেন্ট, এই সাফিক্সটা যোগ করলাম, এটা হলো একটা সাফিক্স যোগ করলাম। উই শুড নট, ব্র্যাকেটে লেখা আছে কারেজ, COURAGE, কারেজ মানে হচ্ছে সাহস, এটা হয়ে যাবে ডিসকারেজ, ডিস শব্দটা আগে যোগ হবে, এটা হলো প্রেফিক্স। কাউকে ডিসকারেজ করা মানে হলো তার সাহসকে নষ্ট করে দেওয়া। উই শুড নট ডিসকারেজ এনিওয়ান, আমাদের কাউকে ডিসকারেজ করা উচিত নয়, কারো সাহস নষ্ট করে দেওয়া উচিত নয়। সি নাম্বার, ইট ওয়াজ আ কমফোর্টেবল জার্নি হবে এটা, হ্যাঁ, কমফোর্ট আছে, কমফোর্ট মানে হলো আরাম,
আর কমফোর্টেবল ABLE এটা যোগ হবে, এই সাফিক্সটা যোগ হবে, এটার মানে হয়ে যাবে আরামদায়ক। কমফোর্টেবল, ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি, এটা খুব আরামদায়ক যাত্রা ছিল। অ্যাজ আই গট এ প্লেস টু সিট, যেহেতু আমি একটি বসার জায়গা পেয়েছিলাম। ডি নাম্বারে আছে, এটা কমফোর্টেবল হয়ে গেল, আরামদায়ক। ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট চলে আসছে 15ই আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখানে ডিপেন্ডেন্ট কথাটা লেখা আছে, ডিপেন্ডেন্ট কথাটার মানে হচ্ছে পরনির্ভরশীল, আর ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হলো স্বাধীন। তাই আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে হয়ে যাবে ইন্ডিয়া বিকেম, ইন্ডিয়া ভারতবর্ষ হয়েছিল অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটি স্বাধীন দেশ, ইন 1947, 1947 সালে ভারতবর্ষ একটি স্বাধীন দেশ হয়েছিল। এখানে সামনে আমরা কি বসালাম, ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে পরনির্ভরশীল, আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন বা স্বনির্ভর। তো এটা হয়ে গেল আমাদের প্রিফিক্স সাফিক্স। আমরা এরকম আরও অনেক শব্দ পড়ব, আপাতত এগুলো আমাদের জানা হয়ে গেল। লেসনটা আমরা এখানেই শেষ করছি, রাইটিং সেকশন আমরা পরে করব। আজকের মতো এটুকুই থাকলো।